ত্রিপুরা সরকারের অধীনে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের বেতন বা ফার্স্ট মান্থ স্যালারি কত, আজকের ভিডিওটা সেই আপডেটটা নিয়ে এসেছি। পাশাপাশি আমরা কম্পেয়ার করার চেষ্টা করব শিক্ষক, তাছাড়া জিআইবিটি, গ্রুপ ডি, গ্রুপ সি বা নার্সিং বা হেলথ কেয়ারে যখন ফিক্সড পেতে নিয়োগ হয় তখন পার মান্থ স্যালারি কত, যদি সেটা রেগুলার স্কেলে নিয়োগ হতো তাহলে পার মান্থ স্যালারি কত হওয়ার কথা ছিল। ইদানিং টিপিএসসির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রিধারী যারা চাকরি পেয়েছে বা এগ্রিকালচার অফিসার বা এমপিডাব্লিউ, কনস্টেবল কিংবা শিক্ষক পদে যারা চাকরি পেয়েছে তাদের প্রথম মাসের বেতন কত সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। জিআইবিটি হোক, সিডিপি হোক, আইসিডি অফিসার হোক, এফআই হোক, এসআই হোক, স্পেশাল এক্সিকিউটিভ হোক, টিচার হোক, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা আপকামিং জন প্রি প্রাইমারি টিচার হোক কিংবা ফায়ার সার্ভিস, জেল পুলিশ, টিসিএস, টিপিএস অফিসার, সমস্ত ধরনের যে চাকরিগুলোতে জয়েন করার পর প্রথম মাসের বেতন কত সেটা আমরা আপডেটটা আজকে জানার চেষ্টা করব। সবচেয়ে প্রথম স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স বা নার্সিং অফিসার যখন নিয়োগ হয় তখন স্যালারি কত, তারপর ধাপে ধাপে অন্য অন্য চাকরিগুলো আসবো। স্টাফ নার্সে যে নিয়োগটা হয় পে লেভেল 10 সেল 1 অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হয়। গেট পে সিস্টেমে 4200 গেট পে, আর স্কেল অফ পে 34,700 থেকে 1,09,800, অর্থাৎ বেসিক পে 34,700, 34,700 বেসিক পে। সাথে যদি ডিএ 33% ধরি 11,451, 34,700 রুপে ক্যালকুলেশন হবে। সাথে যদি এইচআরএ ধরি 8%, ম্যাক্সিমাম 3,000 টাকা। ম্যাক্সিমাম 3,000 টাকা কেন বলা হচ্ছে, এইচআরএ যদি কেউ 3,000 টাকার বেশি হয়ে যায় 3,000 টাকাই লামসাম দেওয়া হবে। এখানে 34,700 রুপায় 8% এইচআরএ যদি ক্যালকুলেশন করি আমরা, দাঁড়াবে গিয়ে তোমাদের 2,776 টাকা। তারপরে যদি আমরা দেখি সিএ 275 টাকা, এমএ 500 টাকা, স্যালারি 49,702 টাকা। 49,702 টাকা যদি স্টাফ নার্স হিসাবে রেগুলার স্কেলে যদি জয়েন হতো, তবে দুর্ভাগ্যবশত নার্সিং অফিসার বা স্টাফ নার্স রেগুলার স্কেলে জয়েন হয় না, ফিক্সড পে চাকরি, তাই পুরো বেতন তো দেওয়া হবে না। 75% দেওয়া হবে ইনিশিয়ালের 26,025 টাকা, তার উপরে 33% দিয়ে দেওয়া হবে। এইচআরএ ফিক্সড পে অবস্থায় নেই, সিএ নেই, তারপর অন্যান্য যে এমএ সেটাও নেই। ইনিশিয়াল স্যালারি হবে 34,423 টাকা, সেটা আমরা গ্রস স্যালারি বলছি। এখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা বা প্রফেশনাল ট্যাক্সের টাকা কিন্তু আমরা কাটিনি, এখানে গ্রস স্যালারি যেটা আমার নামে বুক হয়, যেটা আমাকে সরকার যে স্যালারিটা আমাকে দেয় সেই স্যালারি কথা এখানে বলা হচ্ছে। 49,700 টাকা স্যালারি হওয়ার কথা ছিল এজ এ নার্সিং অফিসার ফার্স্ট মান্থ যদি জয়েন করি, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে 34,613 টাকা, অর্থাৎ এখানে প্রায় 15,000 টাকার মতো কম দেওয়া হচ্ছে যেহেতু ফিক্সড পেতে চাকরি। নেক্সট আমরা কনস্টেবল, ত্রিপুরা পুলিশ আন্ডারে কনস্টেবল নিয়োগ হয়, জেল ওয়ার্ডেন নিয়োগ হতে পারে, ফায়ার সার্ভিস নিয়োগ হতে পারে, ফায়ারম্যান, মানে যে পোস্টগুলো এই সিমিলার ক্যাটাগরি পোস্টগুলোর যে স্যালারি স্ট্রাকচার সেটা বিষয়ে আলোচনা করছি, বিশেষ করে কনস্টেবল। এখানে পে লেভেল 6 সেল 1 অনুসারে স্যালারি ধার্য করা হয়। গেট পে 2,100 টাকা, স্কেল অফ পে 20,700 থেকে 65,800। এখানে 20,700 হলো বেসিক এজ এ কনস্টেবল বা জেল ওয়ার্ডেন বা ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার যদি আমরা ভ্যাকেন্সি দেখি, পোস্ট ওয়াইজ যদি স্যালারি দেখি 20,700 টাকা বেসিক সেখানে। তার সাথে 33% দিয়ে দেওয়া হবে 6,823। তার সাথে এইচআরএ দেওয়া হবে 8%, এইচআরএটা ক্যালকুলেশন করা হবে বেসিকের উপর 8%, 1,656। সিএ একটা লামসাম ফিক্স 275, এমএ 500, গ্রস স্যালারি 29,962। তার সাথে কিন্তু এখানে ড্রেস অ্যালাউন্স, টিএসআর, ফায়ার সার্ভিস, জেল পুলিশে যারা চাকরি পায় বা ত্রিপুরা পুলিশে ড্রেস অ্যালাউন্স, রেশনিং অ্যালাউন্স বলে আলাদা একটা অ্যালাউন্স সেখানে একটু সেটা প্লাস হবে, অর্থাৎ লামসাম স্যালারি 30,000 প্লাস ইনিশিয়াল যদি চাকরিতে জয়েন করি। তো সবচেয়ে ভালো কি, জেল পুলিশ বলি, ত্রিপুরা পুলিশ বলি বা ফায়ার সার্ভিস, ফায়ারম্যান যেটাই বলি, ড্রাইভার বলি, রেগুলার পোস্টে কিন্তু নিয়োগ, এখানে কিন্তু ফিক্সড পে বলে কিন্তু সিস্টেম নেই। অর্থাৎ যেখানে নার্সিং অফিসার নিয়োগে পুরো বেতন দেওয়া হতো না, সেখানে কিন্তু এজ এ কনস্টেবল জয়েন করলে কিন্তু পুরো বেতন দেওয়া হয়। অনেকে একটা কনফিউশন থাকে ফিক্সড পে অবস্থায় দিয়ে দেওয়া হয় না, সেটা কিন্তু ভুল ধারণা, ফিক্সড পে অবস্থায় কিন্তু দিয়ে দিই, সেই কনফিউশনটা আমরা এখন দূর করছি। জিআইবিটির মাধ্যমে যদি এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপকামিং জিআইবিটির মাধ্যমে যদি আমি নিয়োগপত্র পাই বা জিআইবিটির মাধ্যমে যারা নিয়োগপত্র পেয়েছে তাদের স্যালারি স্ট্রাকচারটা কীরকম সেটা যদি আমরা জানার চেষ্টা করি। জিআইবিটি গ্রুপ সিতে কোন পোস্টটা, জিআইবিটি গ্রুপ সিতে দুইটা পোস্ট আছে, একটা হলো এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট আর একটা হলো জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ। আমরা প্রথম দেখে নিচ্ছি এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি জিআইবিটির মাধ্যমে আমরা চাকরি পাই তাহলে আমাদের স্যালারি স্ট্রাকচার কত হবে। পে লেভেল 7 সেল 1 অনুযায়ী পে লেভেল 7 সেল 1, স্কেল অফ পে 21,400 থেকে 67,900,
বেসিক আমাদের 21,400, তার উপরে 33% দিয়ে 7,062, 8% এইচআরএ ক্যালকুলেশন হবে 21,400 উপর 1,722, সিএ 275, এমএ 500, গ্রস স্যালারি 30,949, জিআইবিটি এলডিসি বা গুস সি যেটা বলা হয়। তবে আমাদের কিন্তু 30,949 টাকা আমাদের স্যালারি দেওয়া হচ্ছে না, কারণ আমাদের ফিক্সড পেতে কিন্তু আমাদের চাকরি করতে হচ্ছে। ফিক্সড পেতে আমরা সবাই জানি ফুল বেতন দেওয়া হচ্ছে না। ফিক্সড পেতে চাকরি করার দরুন আমাদের কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে। কেমন লস হচ্ছে এখানে যদি আমরা দেখি, আমার স্যালারি দেওয়ার কথা ছিল, বেসিক হওয়ার কথা ছিল 21,400, আমাকে দেওয়া হচ্ছে 75%, 21,400 75% দেওয়া হচ্ছে, অর্থাৎ 16,050। আমার বেসিকই 25% কেটে দেওয়া হচ্ছে, 16,050-এর উপর আমাকে দিয়ে দিচ্ছে 33%। দিয়ে দেওয়া হয়, ফিক্সড পে অবস্থাতে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার 75% ক্যালকুলেশন করার পর যে বেসিকটা আসে তারপর দিয়ে দেওয়া হয়। যেখানে দিয়ে দেওয়ার কথা ছিল 21,400 উপর আমাকে দিচ্ছে 16,050। এই ডিফারেন্স দিয়ে দেওয়া হচ্ছে। এইচআরএ ফিক্সড অবস্থায় নেই, সিএ নেই, এমএ নেই। আমার স্যালারি হচ্ছে 21,347 টাকা আমাদের স্যালারি হবে। 21,347 আমার স্যালারি ফিক্সড পে অবস্থায় চাকরির প্রথম মাসে এজ এ জিআইবিটি গ্রুপ সিতে যদি জয়েন করি, বিশেষ করে এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি। বেতন হওয়ার কথা ছিল 30,900, আমাকে দিচ্ছে 21,300, প্রায় 10,000 9,000-এর মতো আমাকে এখানে কম টাকা দিচ্ছে সরকার ফিক্সড পের দরুন। যদি রেগুলার স্কেলে হতো আমার বেতনটা কিন্তু একটু বেশি হতো। নেক্সট যদি জিআইবিটির মাধ্যমে জুনিয়র অপারেটর বা জুনিয়র এমটিএস, আমরা জিআইবিটি গ্রুপ সিতে 2 ক্যাটাগরি পোস্ট আছে, আমরা আগেই বলেছি, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অপারেটর জুনিয়র এমটিএস। জুনিয়র অপারেটর জুনিয়র এমটিএসের যে স্যালারি স্ট্রাকচারটা, এটা এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট হলো ইনিশিয়াল বেসিক হলো 21,400, আর জুনিয়র অপারেটর এমটিএস বেসিক হলো 20,700। এখানে একটু ডিফারেন্স বেসিকে, বাকি কিন্তু চাকরির কোয়ালিটি অনেকটা কিন্তু সেম। এখানেও সেম, আমরা যদি দেখি বেসিক দেওয়ার কথা ছিল, ডিএ দেওয়ার কথা ছিল, এইচআরএ দেওয়ার কথা ছিল, সিএমএ সব মিলে 29,962 দেওয়ার কথা ছিল, আমাকে 75% দেওয়া হচ্ছে, 33% ডিএ দেওয়া হচ্ছে, এমএ নেই, সিএ নেই, এমএ নেই, আমাকে দেওয়া হচ্ছে 20,600, প্রায় 9,000 টাকার মতো কিন্তু এখানেও কম বেতন দেওয়া হচ্ছে। তারপর যে আরেকটা পোস্ট জিআইবিটির মাধ্যমে যেটা নিউ হয়, জিআইবিটির মাধ্যমে এমটিএস আন্ডার ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যে নিয়োগ হয়, সেখানে স্যালারি স্ট্রাকচারটা কী হয়, আমাদের 16,000 থেকে 50,500 হয় আমাদের স্কেল অফ পে লেভেল 1 সেল 1 গেট পে এখানে 1,400 হবে, সরি। এখানে আমাদের যে বেসিক ইনিশিয়াল বেসিক জিআইবিটি গ্রুপ ডি 16,050 টাকা, 16,000 টাকা হওয়ার কথা ছিল, 33% দিয়ে 5,280। এইচআরএ মানে ম্যাক্সিমাম 1,280, তারপর সিএ আর এমএ। জিআইবিটি গ্রুপ ডি হিসাবে যদি জয়েন করি, আমার বেতন হওয়ার কথা ছিল 23,335 টাকা। যেহেতু আমি ফিক্সড পেতে জয়েন করছি, আমাকে পুরো বেসিক দেওয়া হবে না, আমাকে বেসিকের 75% দেওয়া হবে, অর্থাৎ 16,000-এর 75% 12,000 উপর 33% দিয়ে 3,960। এইচআরএ সিএ এমএ নেই, আমাকে গ্রস স্যালারি দেওয়া হবে 15,960। অর্থাৎ আমি যদি রেগুলার স্কেলে চাকরি পেতাম জিআইবিটি গ্রুপ ডি 23,335 টাকা বেতন হওয়ার কথা ছিল, আমাকে দেওয়া হচ্ছে 15,960। 33% দিয়ে অনুসারে ডিএর পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু স্যালারিও কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমরা দিয়ে যখন 35,000 36 40 হবে, স্যালারি কিন্তু সেই অনুসারে বৃদ্ধি পাবে। তারপর যদি আমরা পোস্ট গ্রাজুয়েট টিচার ধরি, এসটিবিজিটি, আমরা ইদানিং দেখতে পেয়েছি শিক্ষা দপ্তর এসটিবিজিটি শিক্ষক নিয়োগের কিছু ভ্যাকেন্সি এনেছে, 900+ ভ্যাকেন্সি প্লাস এখানে এনেছে। খুব দারুণ একটা সুযোগ, সব ক্যাটাগরি সাবজেক্টে আমরা হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, তারপর যে অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, প্রত্যেকটা এডুকেশন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে। ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। এসটিবিজিটির ভ্যাকেন্সি বা বিজ্ঞাপন কিন্তু খুব শীঘ্রই চলে আসছে। এখানে এইচটিবিজি চাকরির ক্ষেত্রে পে লেভেল 10 সেল অনুসারে 4200 গেট পে, 34,700 টাকা বেসিক দিয়ে 33%, এছাড়া 8%, সিএএমএ গস স্যালারি হওয়ার কথা ছিল 49,702, 49,702 হওয়ার কথা ছিল আমাদের গ্রস স্যালারি। এজ এ এসটিপিজিটি ক্যান্ডিডেট হিসেবে যদি আমি পোস্ট গ্রাজুয়েট টিচার চাকরি পাই, যেহেতু ফিক্সড পেতে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু বিরাট বড় একটা বঞ্চনা করা হচ্ছে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে। ভূভারতে ফিক্সড পেতে শিক্ষক নিয়োগ হয় না, একমাত্র ত্রিপুরাতেই ফিক্সড পেতে শিক্ষক নিয়োগ হয়। এত বড় একটা কম্পিটিশন, প্রফেশনাল ডিগ্রি কোর্স, বিএড ডিএলএড করতে হবে, তারপরে এত বড় একটা টেটের মতো কম্পিটিশন পরীক্ষা পাস করে যার
মানে পাস করে বিরাট বড় ব্যাপার, সে পাস করে এসে চাকরি ফিক্সড পেতে করতে হচ্ছে। যদিও হাইকোর্টে কেসও করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু আমাদের খালি হাতেই ফিরতে হচ্ছে, এখন কিন্তু ফিক্সড পেতেই থেকে যাচ্ছে। যাই হোক, 70,700 টাকা আমার বেশি হওয়ার কথা ছিল, আমাকে দেওয়া হচ্ছে তার 75%, 26,025, আর ডিএ 33%। আমাদের এইচআরএ সিএ এমএ কিছুই নেই, আমাদের বেসিক প্লাস দিয়ে 34,613 টাকা আমাদের বেতন। আমার হওয়ার কথা ছিল 49,702, প্রায় 15,000 টাকার মতো একজন পোস্ট গ্রাজুয়েট টিচার প্রতি মাসে বেতন কম পাচ্ছে, একমাত্র ফিক্সড পে ধরুন। ফিক্সড পে চাকরির জন্য ত্রিপুরা সরকারের অধীনে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার প্রতি মাসে 15,000 টাকা কম পাচ্ছে। এখন দেখো, প্রতি মাসে যদি 15,000 টাকা হয়, বছরে সেটা কত হয়? 1,80,000 টাকা বছরে বেতন কম পাচ্ছে। 5 বছরে সেটা কত হবে? 5 বছরে সেটা 10 লাখের কাছাকাছি চলে যাবে। তারপর যদি তুমি রেগুলার স্কেলে চাকরি পেতে, প্রতি বছর তুমি ইনক্রিমেন্ট পাওয়ার কথা ছিল, 5 বছরে 5টা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা ছিল, মানে 34,700, 5 বছর পরে সেই বেতনটা 40,000 বেসিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার 5 বছর পরে আমাকে কত দেওয়া হবে? 34,700 আমাকে কিন্তু বেসিক দেওয়া হবে। অর্থাৎ সব কিছু মিলে অন অ্যান অ্যাভারেজ 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মতো 5 বছরে কম পাওয়া হচ্ছে। এরপর চাকরির যে ফিউচার, আরও যদি আমি 15-20 বছর চাকরি করি, সেখানেও কিন্তু বঞ্চনা আছে। 5 বছর পর আমার বেসিক হওয়ার কথা যে 40, আমি কত পাবো? 34,700। অর্থাৎ লাইফ টাইম কিন্তু এটা বঞ্চনা, সেটা কিন্তু লাখ লাখ কোটি পার হয়ে যাবে যদি ক্যালকুলেশন করতে বসো যে একদম পোস্ট গ্রাজুয়েট টিচার ফিক্সড পে ধরুন ত্রিপুরাতে কত কম বেতন পাচ্ছে। গ্রাজুয়েট টিচার বা টেট টুর মাধ্যমে যারা নিয়োগ হয়, এখানে গেট পে 1800, 27,300 বেসিক, তারপর ডিএ এইচআরএ সিএএমএ মিলে 39,268 টাকা বেতন হওয়ার কথা ছিল, আমাকে দেওয়া হচ্ছে 27,271 টাকা। কারণ এখানে সিএ পাই না, এমএ পাই না, তারপর এইচআরএ পাই না, আর বেসিকও যেটা পাই 27,375%। অর্থাৎ আমাকে 27,000 টাকা বেতন হওয়ার দিচ্ছে, আমার বেতন হওয়ার কথা হলো 39,000 প্রতি মাসে। একজন গ্রাজুয়েট টিচার টেট 2 হোক কিংবা এসটিজিটি হোক, 12,000 টাকা প্রতি মাসে ফিক্সড পে ধরুন চাকরিতে বেতন কম পাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি গত 2-3 বছর যাবৎ এসটিজিটি নিয়োগটা ঝুলে আছে, নতুন আবার 700 ভ্যাকেন্সি বেরিয়েছে। সব কিছু মিলে একটা পজিটিভ নিউজ আসলেই ভালো, কারণ আমরা ইদানিংও দেখতে পেয়েছি চাকরি প্রার্থীরা যখন আন্দোলনে গিয়েছে, প্রটেস্টটা পুলিশের লাঠির চার্জ থেকে শুরু করে অ্যারেস্ট থেকে অনেক কিছুই তারা দুঃখ দুর্দশা দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সঠিক সময় খুঁজে পাচ্ছে না। সব কিছু মিলে একটা কালো অধ্যায় রচিত হচ্ছে এসটিজিটি নিয়ে। ত্রিপুরা সবচেয়ে পুরাতন নিয়োগ প্রক্রিয়া, যা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, রাজ্য সরকারের দায় নিতে রাজি নয়। সব কিছু মিলিয়ে আশা করছি আমরা এসটিজিটি নিয়ে একটা গুড নিউজ আসবে, কারণ পুরানো প্রসেসটা কোনো মানে রেজাল্ট না আসা পর্যন্ত নতুন করে তো প্রসেস শুরু করা যায় না। তাই অবশ্যই রাজ্য সরকার যেহেতু ভ্যাকেন্সি ক্রিয়েশন করেছে, রাজ্য সরকারের মাথাতে নতুন কিছু একটা আছে, কিছু একটা সরকার সিদ্ধান্ত নিয়েই সামনের সাথে এগোবে। তারপর যদি আমরা গ্রাজুয়েট টিচার তো দেখলাম, তারপর টেট 1-এর মাধ্যমে যদি একজন আন্ডার গ্রাজুয়েট টিচার হিসেবে চাকরি পায়, আন্ডার গ্রাজুয়েট টিচারের স্কেলটা আর জিআরবিটি অধীনে যে এলডিসি নিয়োগ হয় বা এগ্রি সিস্টেম নিয়োগ হয়, সেই দুইটা স্কেল কিন্তু সেম, দুইটা পে স্ট্রাকচার কিন্তু সেম। সেখানেও ফিক্সড পে, এখানেও ফিক্সড পে। একজন প্রাইমারি টিচার প্রতি মাসে গ্রস স্যালারি হওয়ার কথা ছিল 30,000, হচ্ছে 21,000। কারণ রেগুলার স্কেলে বেসিক পাওয়া যায়, ডিএ পাওয়া যায়, এইচআরএ পাওয়া যায়, সিএ পাওয়া যায়, এমএ পাওয়া যায়, কিন্তু ফিক্সড পেতে বেসিক পাওয়া যায় মাত্র 75%, 21,475%, ডিএ পাওয়া যায়। এখানে এইচআরএ এমএ সিএ নেই, তাই কিন্তু বেতন যেখানে 30,000 হওয়ার কথা ছিল, বেতন এখানে মাত্র 21,000, অর্থাৎ 900 টাকা, 9,000-এর উপর কম বেতন কিন্তু একজন আন্ডার গ্রাজুয়েটের প্রতি মাসে পাচ্ছে। বছর যদি এটা আমরা দেখি, এটা 1,10,000-এর কাছাকাছি চলে যাবে প্রতি মানে বছরে। একজন আন্ডার গ্রাজুয়েট টিচার, একজন জিআইবিটি এলডিসি, একজন টেট 1 টিচার চাকরিতে কম বেতন পাচ্ছে। তারপর যদি সুপারভাইজার দেখি, আইসিডিএসের অধীনে, টিপিএসসির অধীনে রেগুলার পোস্ট, আমরা জানি টিপিএসসির অধীনে ইদানিং আইসিডিএস কিছু পোস্টে ভ্যাকেন্সিও এসেছে, পুরাতন কিছু নিয়োগও হয়েছে, বেশি দিন হয়নি যে তাদের অফার জয়েনিং দেওয়া হয়েছে। 7,300 টাকা বেসিক, দিয়ে 33%, এইচআরএ সিএমএ মিলিয়ে 39,268 টাকা একজন টিপিএসসি অধীনে আইসিডিএস অফিসার বেতন পাচ্ছে, সুপারভাইজার যেটা বলা হয় বেতন পাচ্ছে। তারপর যদি টিপিএসসি অধীনে যদি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার ধরি বা এগ্রিকালচার অফিসার ধরি, পে লেভেল 13 সেল 1। এখানে এই যে স্কেলটা, এটা কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ার স্কেলও কিন্তু সেম। ইদানিং যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছে তাদের বেতন কিন্তু সেম, পে লেভেল 13 স্যালারি, 47,600 স্যালারি এখানে দেওয়া হচ্ছে। 33% দিয়ে 15,708 টাকা, এইচের 8% 3,000। এখানে এইচের 8% কিন্তু 3,000-এর বেশি হয়ে যায় যদি ক্যালকুলেশন করে 47,600-র উপর, কিন্তু এখানে লামসাম একটা লিমিট করা আছে। সেন্ট্রালে যদিও সেটা ম্যাক্সিমাম এইচআরে 30% পর্যন্ত দেওয়া হয়, ত্রিপুরা কিন্তু এখন 8% আটকে আছে। সবচেয়ে সর্বনিম্ন এইচআরের পার্সেন্টেজ আমাদের রাজ্যেই, আসামও কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি, তাছাড়া ডিও কিন্তু ত্রিপুরাতে কম। সব কিছু মিলিয়ে একজন
চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এগ্রিকালচার অফিসার, একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার 66,583 টাকা কম বেতন মানে বেতন পাচ্ছে, যেটা যদি সমস্ত সুযোগ সুবিধা যদি ঠিকঠাক দেওয়া হতো তাহলে সেটা 80,000 হয়ে যেত পার মান্থ। তারপর টিপিএসসি অধীনে ডিগ্রি ইঞ্জিনিয়ার আমাদের সেম বললাম 66,583 টাকা। এখানে টিপিএসসি অধীনে ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে স্যালারি স্ট্রাকচারটা ডিফারেন্সটা হিউজ বেশি। একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার প্রতি মাসে টিপিএসসি অধীনে চাকরি পাওয়ার পর 66,583 টাকা বেতন পাচ্ছে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টিপিএসসি অধীনে চাকরি পাওয়ার পর 49,702 টাকা পাচ্ছে। ডিগ্রি ইঞ্জিনিয়ার যেখানে গ্যাজেটেড পোস্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেখানে গ্যাজেটেড পোস্ট না। ডিগ্রি ইঞ্জিনিয়ার যেখানে গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। যদিও কোয়ালিফিকেশন আলাদা, এক্সাম আলাদা, তাই স্যালারি স্ট্রাকচারও অনেকটা আলাদা। কারণ ডিগ্রি ইঞ্জিনিয়ার আমরা জানি 12 পাসের পর 4 ইয়ার্সের ডিগ্রি, তাছাড়া ডিপ্লোমার পর আরও 3 ইয়ার্সের এক্সট্রা পড়াশোনা করতে হয়, তারপর ডিগ্রি ইঞ্জিনিয়ার। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাধ্যমিকের পর 3 ইয়ার্সের ডিপ্লোমা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দুইটা চাকরির কোয়ালিটি আলাদা, কোয়ান্টিটি আলাদা, কম্পিটিশন আলাদা, তাই স্যালারি স্ট্রাকচার আলাদা, কিন্তু ডিফারেন্সটা কিন্তু হিউজ। একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার 66,583, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 49,702, প্রায় 17,000 টাকার ডিফারেন্স স্যালারি ট্যাক্স স্ট্রাকচারে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 34,700 টাকা পার মান্থ বেসিক পাচ্ছে, তার সাথে 33% দিয়ে এইচআরএ সিএমএ মিলিয়ে 49,702। এখানে কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেহেতু টিপিএসসি অধীনে নিয়োগ, এখানে রেগুলার পে স্কেল, এখানে ফিক্সড পে বলে কিন্তু নিয়োগ নেই। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্কেলটা নার্সিং অফিসারের যে স্কেলটা সেম, পোস্ট গ্রাজুয়েট টিচারের যে স্কেলটা সেম, তবে পোস্ট গ্রাজুয়েট টিচার আর নার্সিং অফিসার কিন্তু ফিক্সড পেতে জয়েন করতে হয়, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডাইরেক্ট রেগুলার চাকরি। তাই তিনোটা পে স্কেল সেম হলো, পোস্ট গ্রাজুয়েট টিচার বা নার্সিং অফিসার কিন্তু ফিক্সড পেতে 5 বছর চাকরি করতে হয়। তারপরে ইলেকশন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর ফুড, স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স, সেখানেও কিন্তু এখানে যে ডিগ্রি ইঞ্জিনিয়ার যে স্কেলটা সেটা কিন্তু সেই স্কেলটা কিন্তু তাদেরও দেওয়া হয়, এটাও কিন্তু রেগুলার একদম 49,702 টাকা বেতন, 36,700 বেসিক শুরু হয়ে যায়, দিয়ে 33%, এইচআর 8%। তারপর এলডি লয়েড ডিবি এলডি কাম টাইপিস্ট, যেটা টিপিসির আন্ডারে নিয়োগ হয় গেট 5, এখানে 2200 গেট পে অনুসারে 30,949, যেহেতু টিপিএসসির আন্ডারে অধীনে নিয়োগ হয়, এখানে 30,949 টাকা বেতন। এই স্কেলটা আর জিআইবিটি গ্রুপ সির স্কেলটা বা প্রাইমারি টিচার স্কেলটা কিন্তু সেম, তবে জিআইবিটি গ্রুপ সি আর প্রাইমারি টিচার কিন্তু ফিক্সড পেতে, কিন্তু এলডি সিস্টেম কাম টাইপিস্ট গেট 5 এটা কিন্তু রেগুলারে, তাই স্যালারিটা কিন্তু অনেকটা বেশি। টিসিএস গেট 2 বা গ্রেড টিপিএস যেটা বলা হয়, পে লেভেল 14 সেল 1, গেট পে 5400, স্কেল অফ পে 54,000, ইনিশিয়াল বেসিক 33% দিয়ে দেওয়া হয়, এছাড়া দেওয়া হয় 8%, সিএমএ মিলিয়ে 75,220 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হয় একজন টিসিএস অফিসার বা একজন টিপিএস অফিসার। পার মান্থ স্যালারি, ফার্স্ট মান্থ স্যালারি, এটা কিন্তু মান্থ টু মান্থ কিন্তু বৃত্তিভাবে, যদিও টিসিএস টিপিএস অফিসারের স্যালারির সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ অনেকটা সরকার বহন করে, কারণ এই একজন অফিসার স্কেলের পোস্ট এবং অনেক দায়িত্ব আছে, তাই সরকারের আরও অনেক আনুষঙ্গিক খরচ বহন করে। আইপিএস আইসিএস অফিসারের তো অনেক বেশি খরচ, আরও গার্ডেনিং থেকে শুরু করে আরও অনেক কিছু খরচ আছে যেটা সরকার বহন করে। তাই সব কিছু মিলে এই ছিল স্যালারি স্ট্রাকচার। তাছাড়া আমরা যদি কিছু অন্যান্য চাকরি যদি দেখি যেগুলা রেগুলার স্কেল নয়, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, পার মান্থ স্যালারি 13,000 টাকা, যদি পার মান্থ স্যালারি 13,000 টাকা চাকরিতে জয়েন করার পর, এখন কিন্তু হয়নি। বা আমাদের এই এসপি ওরার স্যালারি স্ট্রাকচারটা অনেকটা সেম, 12,000 পার মান্থ পাচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা কাজ করছে 8,000 টাকা পার মাস, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা কাজ করছে 5,000 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছে। পাম্প অপারেটররা 7,000+ টাকা প্রতি মাসে বেতন পাচ্ছে। ডিআরডব্লিউ 9,000, 10 থেকে 12 থেকে 13,000 টাকা বেতন পাচ্ছে প্রতি মাসে। কনস্টেবল তো ঠিক আছে, হোমগার্ড যারা 18 থেকে 19,000 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছে। যারা পুরোহিত আছে, চন্তাই আছে, ডিআরডব্লিউ আছে, কন্টিজেন্ট পার্ট টাইম, এইরকমই 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে মানে অনিয়মিত কর্মীরা বেতন পাচ্ছে, যারা নিয়মিত কোনো আশায় বসে আছে। আর ফিক্সড পে কর্মচারীরাও সবাই মিনিমাম মাসে 10 থেকে 20,000 টাকা, 15,000 টাকা প্রতি মাসে স্যালারি কম পাচ্ছে ফিক্সড পে ধরুন। অনিয়মিতরা সেম প্রতি মাসে সমকাজ বেতন ঠিকঠাক পাচ্ছে না, যেটা প্রতিশ্রুতি ছিল। সব কিছু মিলে এই ছিল আজকের ডেটে একজন চাকরি বা একজন সরকারি চাকরিজীবীর প্রথম মাসে বেতন যদি ত্রিপুরা সরকার ওদের জয়েন করে। অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রাইভেট সংস্থার চাকরি থেকে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের চাকরির কোয়ালিটি ভালো, বেতন স্যালারি স্ট্রাকচারও ভালো। আমরা ফিক্সড পে বলতে পারি, কিন্তু সব কিছু মিলে একটা প্রাইভেট সংস্থাতে কিন্তু গভর্নমেন্ট সংস্থার স্যালারি কিন্তু অনেকটা ভালো দেওয়া হয়। আর ফিক্সড পে সিস্টেমটা আগের গভর্নমেন্ট শুরু করেছিল, বর্তমান সরকার সেটা উইথড্র করার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও এখনও উইথড্র করা হয়নি। কবে উইথড্র করা হবে সেই বিষয়ে কোনো সদুত্তর সরকারি ঘর থেকে এখনও পাওয়া যায়নি। এটা আগের গভর্নমেন্টের একটা পলিসি, ফিক্সড পে বঞ্চনার একটা অধ্যায় তৈরি করে গিয়েছিল সরকারি কর্মচারীদের জন্য ফিক্সড পে সিস্টেম চালু করে। বর্তমান সরকার কিন্তু সেটা বহন করে নিয়ে যাচ্ছে, সেটা
তুলে দেওয়ার কিন্তু কোনো পরিকল্পনা বা প্রতিশ্রুতি কিন্তু বর্তমান সময়ে দিচ্ছে না। আর এটা হয়তো এভাবেই চলতে থাকবে, কারণ সরকার আর কর্মচারীরা এই যে ফিক্সড পে সিস্টেমটাকে অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে। আর সরকার যদি ফিক্সড পে তুলতে যায় তাহলে কিন্তু সরকারের ফিনান্সিয়াল বার্ডেন অনেকটা বেশি পড়বে। আর আগে যারা ফিক্সড পে অলরেডি চাকরি করে ছিল তাদের কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট না দেও, ফিক্সেশন বেনিফিট কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু তাদের টেনে এনে দিতে হবে। সব কিছু মিলিয়ে ইচ্ছা থাকলে ফিক্সড পেটা তুলে দেওয়া যায়, আর যদি ইচ্ছে না থাকে, কোনো মানে কল্পনা বা আশা না থাকে, তাহলে কোনোভাবেই সম্ভব নয়। ফিক্সড পে সিস্টেম এইভাবে ছিল, এইভাবেই চলতে থাকবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।